নুরুল হক নূর, আপনার কাছে আসি। পিয়ার পদ্ধতি নিয়ে আপনি কথা বলছিলেন, যেটি জনাব বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলছেন পিয়ার পদ্ধতির নির্বাচন বাংলাদেশের মানুষ চায় না। পিয়ার পদ্ধতির বাস্তবতা আসলে কতটা আছে? মানে আপনি রাজনৈতিক বেশ কয়েকটি রাজনৈতিক দল কিন্তু পিয়ার পদ্ধতি নিয়ে কথা বলছে। আপনিও, আমি লক্ষ্য করেছি ইসলামী আন্দোলনের সমাবেশে গিয়ে পিয়ার পদ্ধতি চাইছেন, আপনি নিজেও চান। আসলে একটু জানতে চাই আসলে বাস্তবতা কতটা আছে। ইসলামী আন্দোলনের সমাবেশ না, আমাদের আমরা তো 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে রাজনীতিতে আসছিলাম এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ওই কোটা সংস্কার আন্দোলনের কে কেন্দ্র করেই দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদের একটা চূড়ান্ত পতন হয়েছে। এবং যেটা ভাই বলেছে যে এই আন্দোলনের সময় আজকে 18ই জুলাই আমরা যেটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটা ভালো রেজিস্ট্যান্স ছিল, আমরা মিরপুরের যাত্রাবাড়ি এবং এই বিশেষ করে এইখানে ইস্ট ওয়েস্ট ব্রাক এবং আপনার কানাডিয়ান ইউনিভার্সিটি, 3টা ইউনিভার্সিটি, এখানে তো আমার বাসা এদিকে আমি নিজে দেখেছিলাম এবং আমাদের যেহেতু ছাত্র বা তরুণ রাজনীতিবিদ হওয়ায় ওদের সাথে আমার একটা সম্পৃক্ততা ছিল, সেই সুবাদে খুব ভালো করে দেখেছিলাম। তো এই যে একটা ঐতিহাসিক পরিবর্তন, এটা কিন্তু ওই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করি এবং এই আন্দোলনের সাথে ইনভলভ থাকার অজুহাতেই কিন্তু আমি 19শে জুলাই রাতে গ্রেপ্তার হই এবং 1 আগস্ট 2 দফা রিমান্ডে থেকেও মানে মানুষের উদ্দেশ্যে বলেছিলাম যে 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দিতে হবে, আপনারা রাস্তায় থাকেন। কারণ একজন সাংবাদিক বলছিল ভাই আন্দোলন ঝিমিয়ে পড়ছে, কিছু বলেন। তো এটা বললাম এই কারণে যে এই আন্দোলনে আমরা যারা নেমেছিলাম, আমরা তো কনভেনশনাল কোনো পলিটিক্সের মধ্যে দিয়ে আসি নেই। আমাদের রাষ্ট্র পরিবর্তনের, রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের একটা তীব্র আকাঙ্ক্ষা ছিল। আমরা 2021 সালে যখন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করি, সেই সময় আমরা আপনার এই সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের কথা আমাদের দলীয় ঘোষণাপত্রে আমরা বলেছিলাম 2বার বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান থাকবে না, এই কথাগুলো আমরা বলছিলাম, যেগুলো এখন আলোচনা হচ্ছে। এবং প্রধানমন্ত্রী 2বার বেশি থাকবে না, এটা অলরেডি সেটেল হয়েছে। এবং একই ব্যক্তি দলীয় প্রধান, সরকার প্রধান, সংসদ নেতা থাকবে না, এইটাও মোটামুটি ঐক্যমত হয়েছে। এখন এই পিআর পদ্ধতিটা আমি মনে করি যে এটা ঠিক যে বাংলাদেশের রাজনীতিতে গত 5 দশকে যেভাবে বিদেশিদের প্রভাব ছিল, বিদেশি রাষ্ট্রগুলো যেভাবে কলকাঠি নেড়েছে, ওই অভিজ্ঞতা থেকে আমাদের সিনিয়র পলিটিশিয়ানরা কিংবা অনেকে বলছেন যে ভবিষ্যতে যদি প্রপোর্শনাল সিস্টেম হয় এই বারবার সরকার পরিবর্তন হবে, কিংবা ভাই তিউনিশিয়ার কথা উদাহরণ দিলেন। সেই জন্য আমরা প্রথম এই পর্যায়ে আমরা বলেছি যে পুরো ইলেকশন পিয়ার পদ্ধতি না হলেও অন্তত আপার হাউসে পিয়ার পদ্ধতি আমরা প্রয়োগ করতে পারি। এর মধ্যে আমাদের একটা অভিজ্ঞতা তৈরি হলো, যদি খুবই খারাপ হয় দেন এটাকে বাদ করাও তো যাবে। আর যদি ধরেন বর্তমান আলাপ আলোচনা যেটা হচ্ছে আপনার নিম্ন কক্ষ যেখানে 400 আসন হবে বলা হচ্ছে, সেটা যদি এক্সিস্টিং সিস্টেমে ইলেকশন হয় তাহলে কিন্তু ওই নিম্ন কক্ষে যারা সংখ্যাগরিষ্ঠ তারাই কিন্তু সরকার গঠন করবে। সেই ক্ষেত্রে দেখা যাবে এক্সিস্টিং সিস্টেমেই কোনো দল 400-র মধ্যে 250 পেয়ে যাবে, কিংবা 260 পেয়ে যাবে, 300 পেয়ে যাবে। আর আপার হাউসে দেখা যাবে ধরেন কোনো দল 5% ভোট পেল, তাহলে তার 5 জন প্রতিনিধি যাবে। কিংবা নিম্ন কক্ষের এই সংখ্যাগরিষ্ঠ ভোটে বিজয়ী দল দেখা যায় তারা যদি আপনার 50% ভোট পায়, তাহলে তাদের ওখানেও 50 জন থাকবে 100 জনের মধ্যে। কিংবা 45%, 40%ও যদি ভোট পায় তাহলে 40 জন থাকতেছে। নিম্ন কক্ষ সাধারণত আপনার যে কোনো ধরনের বিলের ক্ষেত্রে তাদেরকে আপনার পাওয়ার দেওয়া হচ্ছে। উচ্চ কক্ষকে কোনো আইন প্রণয়নের বিষয়ে এম্পাওয়ার করা হচ্ছে না, জাস্ট কিছু পলিসি রিভিউ করার জন্য, কিছু বিল নিয়ে ডিসকাশন করার জন্য, কিছু বিলে হয়তো ভেটো দেওয়ার জন্য, যেমন পররাষ্ট্র নীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়, বৈদেশিক চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়, কিংবা ধরেন কোনো দেশের সাথে যুদ্ধের অবস্থা তৈরি হয়েছে, সেই যুদ্ধাবস্থা ঘোষণার সময় এই রকমের কিছু ইস্যুর ক্ষেত্রে আপার হাউসের অ্যাপ্রুভালের কথা বলা হচ্ছে। সেই ক্ষেত্রে এই রকমের ইস্যু দিয়ে সরকার পরিবর্তন হবে না। আর ওইখানে তো আপনার ওই ছোট দলের 5টা আসন থাকলো, 10টা আসন থাকলো, শুধু উচ্চ কক্ষের আপনার মতামতের ভিত্তিতে সরকার পরিবর্তন হবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই 70 নম্বর অনুচ্ছেদ, যে অনুচ্ছেদে এতদিন ধরে সমালোচনা ছিল, আলোচনা ছিল, সেখানে কিন্তু আলাপ আলোচনার মধ্যে দিয়ে সংস্কার করা হচ্ছে যে নিজ দলের সংসদ সদস্যরা নিজ দলের বিরুদ্ধে
আপনার আস্থা ভোট যদি আনা হয় তাহলে তার বিরুদ্ধে ভোট দিতে পারবে না, তাহলে তার সংসদ সদস্য থাকবে না, এবং অর্থ বিলের ক্ষেত্রেও ভোট দিতে পারবে না। তাহলে আপনি যেই দলের থেকে সংসদ সদস্য নির্বাচিত হচ্ছেন সেই দলের বিরুদ্ধে আপনি ভোটই দিতে পারছেন না, ক্ষমতাই নেই আপনার, তাহলে সরকার পরিবর্তনের কিন্তু কোনো সুযোগ নেই। সেই দিক থেকে আমি মনে করি অন্তত বাইক্যামেরাল পার্লামেন্ট করা হলে বা দ্বিকক্ষ বিশিষ্ট আপনার পার্লামেন্ট করা হলে অন্তত উচ্চ কক্ষে এই আপনার প্রপোর্শনেট অনুপাত করাটা এটা খুবই যুক্তিযুক্ত, এবং এইটাই বাংলাদেশের গণতন্ত্রকে ভাইব্রেন্ট করে রাখতে পারে। কিংবা বাংলাদেশে আমরা যে ধরনের সংকট দেখেছি যে সরকারগুলো কিংবা রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়ে যে স্বৈরতান্ত্রিক হয়ে উঠে কিংবা জনগণের উপরে দমন পীড়ন চালাতে পুরো রাষ্ট্রযন্ত্রকে যেভাবে দলীয়করণ করে, এইটা ঠেকাতে একমাত্র পিআর পদ্ধতিটা আপার হাউসে আমি মনে করি একটা উপযুক্ত মাধ্যম। এর বিকল্প আমি দেখি না যে এটা নেগেটিভ দিক। কেউ যদি আমাকে আলোচনা করে বুঝাতে পারে তাহলে আমি তার লাইনে থাকবো, কিন্তু আমি এখন পর্যন্ত অনেকের আলোচনা লেখালেখির বিশ্লেষণ শুনেছি, তারা বলেছে যে সরকার পরিবর্তন হবে, সরকার বিল পাস করতে পারবে না, এই রকমের কোনো ইস্যু এইখানে তৈরি হচ্ছে না। কারণ নিম্নকক্ষে তো সংখ্যাগরিষ্ঠতা থাকতেছে, এমনকি উচ্চ কক্ষের ফাংশনে এমনও বলা হচ্ছে, যেটা আপনার হাউস অফ কমন্স এবং হাউস অফ লর্ডসে ব্রিটিশ পার্লামেন্টে প্র্যাকটিস করে, নিম্ন কক্ষে যদি কোনো বিল পাস করার পরে উচ্চ কক্ষ 2 মাসেও পাস না করে এইটা রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে কিংবা অটোমেটিক্যালি এটা বিল পাস হয়ে যাবে, তাহলে আপনি বিল ঠেকাইতে পারতেছেন না। সো এখানে তো তাহলে ওই ধরনের সরকার পরিচালনায় কোনো প্রতিবন্ধকতা আমি দেখি না।